স্নেহের উচ্চ মাধ্যমিক 2025-এ পশ্চিমবঙ্গ কাউন্সিলের ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ, তোমরা অবশ্যই দেখো, এই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। টেক্সট বই খুঁটিয়ে না পড়ার জন্য আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি অনেক ছাত্রছাত্রী কিন্তু এক প্রশ্নের উত্তর আরেক উত্তর দিচ্ছে। টেক্সট বিষয়ে একটু জ্ঞান থাকা দরকার। যাদের একান্তই পড়তে ধৈর্য নেই তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে শোনো, এবং যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে তখন হেডফোন নিয়েও একটু কানে শুনলেও তোমাদের কিন্তু অবশ্যই বিষয়টি সম্পূর্ণ অধিগত হয়ে যাবে। আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক, তোমাদের অবশ্যই অপেক্ষা করছো লাস্ট মিনিট সাজেশন টেস্ট ফাইনাল আগে। আমি তো হেল্প করবোই, তার আগে বলবো তোমরা টেক্সট অংশটি ভালো করে পড়ো। যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো মূল বিষয়ে আসা যাক তোমাদের কাছে। তো এই যে আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা গ্রন্থের বিখ্যাত একটা গল্প, সেটা হচ্ছে কলের কলকাতা। এই কলের কলকাতা বিষয়টা তোমাদের আজকে আমি পড়ছি, তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো। অনেকটা বড়, তাই এমনি দেখলেই পাতা উল্টে দাও, কিন্তু মন দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো পড়ছি গল্পটা। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা। সুভাষ মুখোপাধ্যায়ের তৎকালে দেখা কলকাতার অভিজ্ঞতা এখানে বিবৃত হয়েছে। হেই চলে হাওয়া গাড়ি হুস হুস। হাওয়া গাড়ি মানে কি, তখন বাষ্পীয় ইঞ্জিন চলতো। ট্রাম চলে ঠন ঠন, এখনও কলকাতায় ট্রাম চলে ঠন ঠন, শব্দও হয়। রাস্তায় এই লোক, প্রচুর লোকের সমাগম। বাসে বাস, কি আজব শহর, অদ্ভুত শহর, যেটা অন্য কোথাও মিলত না। কি দেখলাম কওয়া যায় না, যা দেখলাম মুখে তো বলা যায় না, এটা বঙ্গালী উপভাষা, কওয়া যায় না। কত যে বাড়ি, কত যে গাড়ি, বাসে বাস, শেষ করা যায় না কোণে কোণে। কোথাও মাটি নেই, কোথাও সাঁকো নেই। সাঁকো মানে কি, ব্রিজ নেই, ছোট ছোট চুন, বালি, ইট আর পাথর, শুধু পাথর। তোমরা জানো ইট কাঠ পাথর, এটাই তো কলকাতার বৈশিষ্ট্য। তাই এই নিয়ে অনেক গানও আছে যে এখানে মানুষ নেই, এখানে অন্ধকরির নরকে, এই গানটা তোমরা পড়েছ। তাই শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে ইতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা, এটা পড়েছ। সেটাই কিন্তু আমাদের লেখক এখানে বলছেন, যে এখানে কিন্তু কোথাও মাটি নেই, সাঁকো নেই, শুধু চুন, বালি, ইট আর পাথর। কী আছে বললাম বলো তো, যে কলের কলকাতা গড়ে উঠেছে শুধু চুন, বালি আর ইট দিয়ে। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা একটা অদ্ভুত শহর তখন মানুষের কাছে। কল খুললে জল, কল টিপলে আধারে, ভাই জোছনা ফিরিক দেয়। তখন কলকাতায় জল কল এসে গেছে, আমরা জানতাম না। সুইচ টিপলে আলো জ্বলত, কারেন্ট বিদ্যুতের। রাত রাত নয়, দিন দিন নয়, কলকাতায় রাত এবং দিনের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। বাসে বাস, সে কি আজব শহর, সে কি দেখলাম কোয়া যায় না, যা দেখলাম সেটা বলা যায় না। কত যে গলি, কত যে মোড়, বাস, অনেক গলি, অনেক মোড়, অনেক বাস। বাসে বাস, যতই ঘুরি মাথা বনবন করে, পা কনকন করে। হঠাৎ দেখি আমার ছায়া, তার পাশে সন্ডা মার্কা লম্বা চওড়া আরেকটা ছায়া। পিছনে কেড়ে দেখে তো আমি ভিড়মি খেয়ে যাই। ইয়া গো, ইয়া দাড়ি, মাথায় ঝাঁকড়া, একদম ঝাঁকড়া চুল, হাতে লম্বা লাঠি, বুকে ঝুলছে পাঞ্জাবির ওপর হাত কাটা রংচঙে একটা ফতুয়া। একটা ভয়ঙ্কর লোক। কি বললাম বলো তো, যে লোকটা খুব বড় বড় দাড়ি, ঝাঁকড়া চুল, লম্বা লাঠি, বুকে ঝুলছে পাঞ্জাবি, হাত কাটা একটা ফতুয়া, কাঁধে ঝোলানো একটা ঝুলি, হাতে লম্বা লাঠি। এই লোকটা দেখলে যে কোনো মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে। ছোট ছোট ছেলেরা দেখছে, কি কপাত করে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এইরকম একটা ভয় থাকতো। ঠক ঠক করে কাঁপি আর ইষ্টনাম জপি, রাম 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 করে যায় ভয়, আমরা ঠক ঠক করে কাঁপি। হঠাৎ লোকটা এগিয়ে যায়, নিশ্চয়ই দেখতে পাইনি আমাকে, নইলে এতক্ষণে কোন মূল্যকে আমাকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যেত। লেখক ছোট তো, ওটা ভাবতো।
বসে বসে হিং খাচ্ছি, হিং টিং ছট শুনছি। বাস রে বাস, কি আজব শহর, কি যে দেখলাম পাওয়া যায় না। দুপাশারি দোকান, দুপাশারি ইট, গাড়ি চাইলে গাড়ি, বাড়ি চাইলে বাড়ি, যা চাইবে তাই তুমি পাবে। বাস রে বাস, কি আজব শহর, তুমি ওখানে গিয়ে গাড়ি বাড়ি যা চাইবে সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে ভাড়া। ঘন্টাতেও ভাড়া পাওয়া যায় কলকাতায়। অদ্ভুত একটা জায়গা। 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প করছিল মোনা ঠাকুর। আজ থেকে 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে যাদের অভাব থাকে, দরিদ্র যারা, গরিব যারা, তারা কিন্তু পৈতে দিতে পারে না ব্রাহ্মণরা, এই যে আমাদের গলায় ঝোলানো হয়, এটাকে কি বলা হয়? পৈতা। আমাদের বাড়িতে হয়েছে, কিন্তু অনেক গরিব মানুষকে দেখেছি তারা কিন্তু কালীঘাটে গিয়ে পৈতে হয়েছে। তো তার পৈতে হয়েছিল কালীঘাটে, সেই কালীঘাটের জন্য কলকাতা যেতে হয়েছিল। কলকাতা যা মানে তখন একটা বিরাট ব্যাপার। তাই কলকাতার গল্প শুনতে লেখক খুব পছন্দ করতেন। যুদ্ধের সময় পুচকে আলপিনের দাম যখন বেড়ে যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি করে যুদ্ধের সময়, কলকাতা থেকে ফিরে তেমনি দাম বেড়ে গেল তার। দেমাকের শেষ নেই, অহংকারের শেষ নেই। কলকাতার গল্প কতই না জানে। আরে মাটিতে যেন পা পড়তে চায় না, নইলে রোগা প্যাটকা ছেলেটাকে কে পুষতো? দেখতে তো রোগা প্যাটকা, টোকা মারলে চিৎপটাং হয়ে উল্টে পড়তো। পেয়ারা গাছে উঠতে তার হাঁটু কাঁপে। পৈতে নেবার সময় তার কান বেঁধানো, পৈতে নেবার সময় তার কান বেঁধানো, ন্যাড়াটার মাথায় তেরেকেটে তাক করে মাথায় তবলা বাজিয়েছিলাম। আর ওই মধুপুরি মগ ডাল থেকে চুরি করে আনা আস্ত দুটো আম ঘুষ দিয়ে ওর কাছ থেকে গল্প শুনতে হয়েছে। তাও একদিনে নয়, টিপে টিপে সেটার পুঁজি থেকে ভাঙলো। অনেক গল্পের ভাণ্ডার আছে, একটু একটু করে দিল, খরচ বড় বলায়। অর্থাৎ আমাদের শুনতে হবে গল্পটা। গল্প শুনতে যে ভীষণ ভালোবাসি, তাই শয়ে শয়ে শুনতে হলো। সে একটু একটু করে বলল, আমরাও কিন্তু একটু একটু করে শুনলাম। কলকাতার গল্প না শুনে পেট আমাদের ফুলে উঠছিল না। কলকাতার গল্প আমাদের শুনতে খুব ভালো লাগতো। লেখক বলেছেন এখানে কোথাও কিছু নেই, হঠাৎ খুন চাপে, হয়তো কিছুই নেই, তবুও আমাদের খুন চেপে যায়, যে মার্ডার করার ইচ্ছে জাগে অনেকের মধ্যে। তখন হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছে, তখন মাথা খারাপ, ফটফট করে দরজা বন্ধ হয়, দরজা জানলা প্রত্যেকের বন্ধ হয়ে যায়। বড় বড় দালান যেন হানাবাড়ি, এক একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর। কলকাতা তখন বড় বড় বাড়ি, এখন আরও বড় হয়ে গেছে। বোঝা যায় না এখানে মানুষজন আছে কিনা। সব দরজা জানলা বন্ধ, রাস্তা ফাঁকা, রাত্রি অন্ধকার। কানে তালা লেগে যায়, হল্লাই হারে রে 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 চিৎকার আসে, মুসলমানগুলোকে কাটবো, হারে রে 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 হিন্দুগুলোকে কাটবো, এইসব শোনা যায় স্লোগান। ছুরি বার হয়, লাঠি বের হয়, লেগে যায়। নারদ নারদ কেউ যেন এসে সামলায় ইংরেজ। কি রক্ত, সে কি রক্ত, কি আগুন, বাস রে বাস। লাশ মানে মৃতদেহ গড়ায় রাস্তায়। ভয় ডর নেই কারো, ভয় ডর নেই কিন্তু সাহেবদেরও। তারা বিট বিট করে চায় আর ফিক ফিক করে হাসে। হিন্দুও ছোবে না তাদের, মুসলমানও ছোবে না তাদের। রাজার জাত তো গায়ে হাত দেয় সাহসকে, এই না দেখে ধর্মশালা যাত্রী সব ভয়ে কাঠ বলে প্রাণ নিয়ে পালায়। হা করে আসে পান্ডারা, যাত্রীরা ট্যাঙ্কের দিকে তাকায় আর বলে, আহা ভয় কিসের, আমরা তো আছি, ভয় কিসের। শোনে না কেউ, খেপে যায় তখন শহর। কিচ্ছু মাথার ঠিক নেই, এই ঠান্ডা তো এই গরম। অর্থাৎ তখন ঠিক নেই, কখনো মাথা ঠান্ডা হতো আর কখনো বা মাথা গরম হয়ে কাটাকাটি মারামারি শুরু করে দিত। তাই কিচ্ছু ঠিক নেই, এই ঠান্ডা তো এই গরম। তো বাসে বাস, কখন কি হয় বলাই যায় না। ছ্যাঁকড়া গাড়িতে না উঠে দরজা জানলায় খড়খড়ি ফেলে সে রাত্রিতে সব দিয়ে ছুট। অর্থাৎ যারা গাড়ি চালাবে তারাও চলে যায়। বছর পাঁচেক পর নিজের চোখে দেখলাম সেই আজব শহর কলকাতাকে, মোনা ঠাকুরের সেই কলের কলকাতা। আজ নিজের চোখে দেখলাম, লেখক বললেন। স্টেশন থেকে কোথা দিয়ে কেমন করে এলাম সেটা আমার মনে নেই,
যেন এক আলো জ্বলা সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢুকলাম, মনে হলো এক জ্বলন্ত আগুন জ্বলছে, এক গর্তের ভেতরে ঢুকলাম, এইটুকু মনে আছে লেখকের। চারদিক প্যাকিং বাক্সের মতো গাদা গাদা বাড়ি, বড় বাড়িগুলোকে প্যাকিং বাক্সের দেশলাই খাপের মতো মনে হচ্ছে লেখকের। একটার পর একটা যেন আঠা দিয়ে লাগানো হচ্ছে বা লাগানো আছে এমনও মনে হচ্ছে। পরদিন কলের জল আর বাসন মাজার শব্দে ঘুম ভেঙে গেল। পরিত্রাহী কাক ডাকছে, কা কা। রোদ্দুর দেখা না গেলেও সকাল এখানে হয় না। রোদ অর্থাৎ সবসময় অন্ধকার কলকাতা। বড় বাড়ি সূর্যকে আটকে দেয়। দরজায় খিল করে বাইরে দাঁড়াতেই অবাক। সামনের কানাগড়ির মোড়ে দোতলা সমান উঁচু টেলিফোনের তার ঠিক যেন মুক্তোর মালার মতো ঝুলছে। অর্থাৎ লেখক দেখলেন কানাগড়ির মোড়ের টেলিফোন যেন মুক্তোর মতো সুন্দর লাগছে। আসলে ফোটা ফোটা শিশির অগণিত আয়নায় মুখ দেখছেন সাত ফোটার চাপা সূর্যদেব। ফোটা ফোটা শিশির ওপর সূর্যের আলো পড়ে এরকমই দেখায়। কিন্তু যত যাই বলো না কেন, সে খোলা মাঠ আর নীল চোখের মণির মতো আকাশের কাছে এই ভাঙা প্যাকিং বাক্সের শহর কিছুই না। লেখক যে ফাঁকা মাঠে বাংলায় ঘুরতেন তার কাছে কলকাতা কিছুই নয়। দরজায় গলির মোড়ে ফুটো পয়সার মতো আকাশ। দিনের বেলা তুমি আকাশ দেখা যাবে না, ফুটো পয়সার মতো ছোট্ট আকাশকে দেখবে তুমি। কি অদ্ভুত করে কলকাতা। তাও দাঁড়িয়ে দেখবারই চোখ নেই। পিছন থেকে ভিড় এসে ঠেলে নিয়ে যাবে তোমাকে। কি বিচ্ছিরি শহরে বাবা, এমন শহরে থাকতে আছে। গোমরা মুখগুলো বা লোকগুলো সব ঘাড় হেট করে ঘুরে বেড়ায়। একবার কেউ জিজ্ঞেস করে না কেমন আছো হে। মনে মনে চটে যায় মোনা ঠাকুরের ওপর। হ্যাঁ, ও একটা আস্ত দামড়া, না হলে কলকাতাকে ভালো বলে। এর চেয়ে আমার অনেক ভালো ছিল আমার ডুগডুগির মাঠ, আমার দুধ পাতলার মাঠ। ঢের ভালো ছিল আমার সেই ইচ্ছামতি নদী। উঁচু পাড়ের ওপর দাঁড়িয়ে বুক টান করে ঝাঁপ দাও, ডুব দিয়ে শামুক তোলো, চনচনে খিদে। তার কাছে সরু সুতোর মতো কলের জল ছো। ইচ্ছামতি নদী লেখক চান করতেন, গুগলি শামুক তুলতেন। প্রচণ্ড খিদে হতো তার। দম দেওয়া কলের পুতুলের মতো যে মানুষগুলো সকালবেলায় দম দেওয়া কলের পুতুলের মতো যে মানুষগুলো সকালবেলায় রাস্তা দিয়ে হনহনিয়ে হেঁটে যায়, বিকেলবেলায় দেখা যায় ওদের দম গেছে ফুরিয়ে, অর্থাৎ ওরা ক্লান্ত হয়ে ফিরছে সবাই। কালি ঝুলি মেখে আস্তে আস্তে পা ফেলে টলতে টলতে ফেরে এরা। গায়ে এমন সময় নীলকুঠির মাঠ থেকে গরুর পাল নিয়ে উড়ে যায়। উনি লেখক চিন্তা করছেন তার গ্রামে সন্ধ্যাবেলা গরুর পাল নিয়ে ফিরে আসে, কত ধুলে উড়ে। আর পশ্চিমে আকাশটা এমন সময় কারা যেন সিঁদুরের টিপ পড়িয়ে দিত, আর আকাশের একটা সিঁদুরে মেঘ দেখত। সে গোধূলি লগ্নের কথা লেখক এখন বারবার ভাবছেন। আর ঠিক সেই সময়ে শান বাঁধানো রাস্তায় কলের কলকাতাকে বিষম ঠাট্টা করে পিচটাল রাস্তায় মেয়েটির গলায় কে যেন চেঁচিয়ে উঠল, মাটি লিখবে গো মাটি। যে সময় মাটির কাছে উনি ঘুরতেন, কলের কলকাতায় এসে কেউ যেন মাটি নেবার জন্য বিক্রি করছে ফেরিওয়ালা। মনে মনে আমি ভারী খুশি। কেমন জব্দ, পুরো মাটির ওপর কংক্রিট ঢালাই করে দিয়েছ। মাটি কিনতে হচ্ছে কলকাতার লোককে। আর দিগন্ত মাঠ নয়, মাটির শুধু একটা ডেলার জন্য আমার মনটা কেমন করে ওঠে। কলের কলকাতায় গিয়ে ছোট্ট একটা ডেলা নয়, অর্থাৎ শুধু মাটি নয়, শুধু মাটির ডেলার জন্য তার একটা মন কেমন করে ওঠে। আজকে দিগন্ত মাঠ তো দূরের কথা, কলকাতায় একটি মাটির ডেলাও পাচ্ছেন না লেখক। এমন নিরস শান বাঁধানো কলকাতা, তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই জানা নেই। লেখক কী করে ভালোবাসলেন তাকে সে কথা উনি জানেন না। কারাগড়ির মোড়ের বাঁদিকের বাড়ির গায়ে ঝোলানো গ্যাসের টিমটিমে আলো, মিষ্টির দোকান, ডান হাতে কর্পোরেশনের স্কুল, তার পাশে বড় একটা রোয়াকে বুড়োদের আড্ডা বসেছে। একটু এগিয়ে এক পা কাটা দর্জির দোকান,
ছেলে ছোকরাদের আড্ডা হয় সেখানে। পাড়ায় নানা রকমের লোকের বসবাস। এরা কেউ ডাক্তার, কেউ কবিরাজ, কারো লোহালক্করের, কারো সোনা রূপার দোকান, কেউ সওদাগিরি করে চাকরি করে অফিসে, কেউ বাড়ি ভাড়ার জন্য টাকায় বসে বসে খায়। বিভিন্ন রকম জীবিকা কলকাতার। তাই বলছে কেউ ডাক্তারবাবু সেজো ভাই রেলের ক্যানভাসার অ্যানাউন্স করে, কবিরাজ মশাইয়ের ছোট ছেলে বিলেত ফেরত, আড্ডিদের বাড়ির একটা ছেলে টাকা জাল করে জেল খাটছে। এই সমস্ত কথা কলকাতায় গিয়ে লেখককে শুনতে হয়। বিকেল হলে পাড়ার সব ছেলেরা ছাদে যায়। পাড়া কাঁপে, শুধু একটাই আওয়াজ, ও কাটা। আমি একা রাস্তায় ঘুরে ঘুরে ঘুরি। বউবাজারের মোড়ে এসপ্ল্যানেড অব্দি সেন্ট্রাল এভিনিউর দুই পাশে ফাঁকা জমি, অর্থাৎ ধর্মতলা যে এসপ্ল্যানেড আছে সেই পর্যন্ত কলকাতা তখন ছিল একদম সম্পূর্ণ ফাঁকা জমি। ম্যাজিক দেখাচ্ছে কেউ, লেখক দেখেছেন সেখানে কেউ যেন ম্যাজিক দেখাচ্ছে। অদ্ভুত এক কলকাতার। কান পর্যন্ত বাবরি চুল প্রত্যেকের ওখানে যারা ম্যাজিক দেখাচ্ছে। কানে আছে লোহার মাকড়ি, প্রত্যেকের বড় বড় মাকড়ি পড়েছে। অনবরত ওরা মন্ত্র আওড়াচ্ছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে। ওরা কি চেঁচাচ্ছে? লেরকা লোক এক লাফে হাততালি লাগাও। বকতে বকতে মুখ দিয়ে ওদের ফেনা ঘুরিয়ে পড়ছে। অভাবে ওদের শুকনো মুখ দেখলেই মনে হয় সারাদিন কিছু খাওয়া হয়নি। বাজি দেখানো শেষ হতে না হতে ভিড় পাতলা হতে থাকে। পাছে পয়সা দিতে হয়, তাই যে যার মতো করে কেটে পড়ে। মাটিতে ছড়ানো 2 আনা 4 আনা পয়সা কেউ কুড়িয়ে নিতে নিতে, উনি ওই ম্যাজিকওয়ালা কুড়িয়ে নিতে নিতে সাপ মুন্নি দিতে থাকে। ওই যিনি দেখাচ্ছেন ম্যাজিশিয়ান নাম ভানুমতির জাদুকর। ফুস মন্ত্রে পয়সাটাকে টাকা করতে পারে, টাকা করতে পারে না। যে ফুস মন্ত্রে পয়সাকে টাকা করতে পারে, কিসের বাজিকর? পালাতে পালাতে মনে হয় সাপ মুন্নি বুঝি আমার পিছনে তারা নেই তো, যে সাপ মুন্নিগুলো পয়সা না দিয়ে চলে, আমিও তো পয়সা না দিয়ে চলে এসেছি। আমরা অনেকেই অনেক কিছু দেখি পয়সা না দিয়ে চলে আসি। লেখকের ছোটোবেলার কথা আজ সেটা বারবার মনে পড়ছে। পাশে আরেকটা ভিড়, দড়িওয়ালা এক হেকিম, পরনে আলখাল্লা, গলায় হাড়ির মালা, চোখে নিকেলের ফেবির চশমা, একটা সুতো দিয়ে বাঁধাও আছে তাতে। সামনে আরেকটারা এক রাস কাঁচ ছাকড়া, কাঁচা ছাল চামড়া হাড়, কাঁচের কৌটোয় জোঁক, বিছে নীল গায়ের চামড়, বিচ্ছিরি নোংরা দুর্গন্ধে অন্নপ্রাশনে ভাত উঠে যাবে। কত সব ভারী ভারী রোগের নাম করছে ওই জিনিসগুলো নিয়ে, বাতলে দিচ্ছে কোন রোগের কোনটা দেওয়ায়। সে কিন্তু ব্যবসা করতে বসে গেছে। কানের খোল পরিষ্কার করতে বসেছে কেউ একটা জায়গাতে, কানের ময়লা বের করে দেবে। সেখানে কাঁচ জোড়া লাগানোর আশ্চর্য কাণ্ড কারখানা দেখাচ্ছে কোনো কোনো লোক। কোথাও চড়াই পাখি মানুষের ভাগ্য বর্ণনা করে দিচ্ছে। বিচিত্র ব্যাপার চলছে লম্বা রাস্তার খুঁট ধরে। শীতকালে খালি মাঠগুলো জুড়ে তাঁবু পড়ে যায়। সার্কাস আর কার্নিভালের লাল নীল আলোয় ঝলমল করে ওঠে গোটা তল্লাট এলাকাটা। চাকা লাগানো মোটা মোটা লোহার গড়াত আটা খাঁচার মধ্যে খিদের সময় গর্জন করতে থাকে বাঘ আর সিংহ। এটাও দেখতে থাকে অনেকে। মানুষের গন্ধে জিভ দিয়ে লালা ঝরে যায়। সার্কাসের বাচ্চা বাচ্চা ছেলেগুলো থাকে জেলখানার কয়েদির মতো। রোজ সকালে উঠে কসরত অভ্যেস করতে হয়। কসরত মানে ব্যায়াম। একটু ভুল হলে প্র্যাকটিস করতে হয়। একটু ভুল হলে সপাং সপাং চাবুক। তাই মুখে সবসময় এদের মন মরা ভাব। টিনের বেড়ার ফুটো দিয়ে তারা বাইরে তাকায়। আর মায়ের জন্য, ভাই বোনেদের জন্য তাদের মন খুব খারাপ হয়ে যায়। হঠাৎ একটা ভিড়ের মধ্যে কে যেন পকেট থেকে হাত গুছিয়ে বলল, আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ। যেই বলা অমনি ধর ধর করে ছুটে গেল কয়েকজন লোক একজনের পিছনে। ছুটোছুটি হই হল্লা, মাঠ ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক যেমন দাঁড়িয়েছিলেন তেমনই দাঁড়িয়েছিলেন। অর্থাৎ চিৎকার করা মাত্র মানি ব্যাগটা পকেটে ঢুকিয়ে দিল। আর একজন ছুটতে লাগলো, সবাইকে চোর ভেবে চলে গেল। ফিট করা ছিল, একদম ছুটবে।
তার পেছনে আরও ছুটবে, আর যে টাকার মানি ব্যাগটা নেবে সে তখন চুপ করে দাঁড়িয়ে যাবে, তাহলে সবাই চলে যাবে, পরে ভাগপত্র হয়ে যাবে এই টিম বা দলটার মধ্যে। এইরকমই কিন্তু কলকাতায় হয় মাঝে মধ্যে। তো তেমনি হলো এখানে, মাঠ ফাঁকা হয়ে গেল, ভদ্রলোক যেমনি দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন, চোরকেও পাওয়া গেল না, চোর যারা ধরতে গেল তাদেরও টিকি পাওয়া গেল না। খুব ভালো এই সেন্ট্রাল এভিনিউ রাস্তা, আকাশ সেখানে অনেক দরাজ, মানে বড়। এই রাস্তার মানুষগুলো যেন একটু আলাদা, ঢোলক বাজায়, হাততালি দেয়, হো হো করে হাসে, উড়ে মানে উড়িয়ার মোড়ো বাঙাল বলে কোনো কথা এই রাস্তার অভিধানে নেই। শুধু একটা গলির মধ্যে এতো ঘরে থাকে ফুচকা, পকৌড়ি, আলু কাবলি, কাবুলিওয়ালারা থাকে। নেবুতলার মোড়ে কাছ দিয়ে যেতেও প্রচণ্ড ভয় করে, শুনেছি নাকি ছেলে ধরাদের আস্তানা ওটা, বুঝি ঝুলি দেখা যায় না, তবে থাকতেও তো পারে নাকি। রাস্তার কলে বৃষ্টিওয়ালার ভিড়, ট্রেনের জলে গা ধোই একদল, হইয় রে হইয়, সুর টেনে টেনে রাস্তার সুরকির ওপর ধর্মুস চালাই কর্পোরেশনের কুলি। ঘামের গন্ধে বনবন শব্দে জমজমাট শহর কলকাতা। চুনবালি ইটের একটা সৌন্দর্য আছে। সন্ধ্যেবেলা বড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি গ্রামের তারে চকমকির আগুন জ্বলে, ভেতরের প্রদীপ জ্বালিয়ে ঘরে মুশকিল আসান। হঠাৎ একদিন খেপে গেল কলকাতা, গলিগুলো সব এক টানে রাস্তার মোড়ে এসে পড়ল। শহরময় চাঞ্চল্য, হই হল্লা, গোলপুকুরে মিটিং, গোলদিঘিতে মিটিং, রাস্তার মোড়ে মোড়ে মিটিং। মিটিং ছাড়া মানুষ নেই। পাড়ার ছেলেরা বাঙাল বলে আর খেপাই না, কাঁধে হাত দিয়ে বলে চল ভাই মিটিংয়ে। রোজ পার্কে মিটিং, আর্ট স্কুলে পিকেটিং, এক নতুন মজা। কেউ কিচ্ছু জানে না, কিন্তু মেতে উঠেছে সবাই। কেউ আর ছাদে নয়, সব এখন রাস্তায়। জনসমুদ্রে জোয়ার লেগেছে, একটু একটু করে বোঝা গেল স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই। এই যে গান রজনীকান্তের ইংরেজ চলে যাক, আমাদের দেশ আমাদের থাক, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই কবিতা খুব বিখ্যাত। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, পরাধীন শৃঙ্খল কে পড়িবে পাই হে, কে পড়িবে পাই। তখন সবার মুখে মুখে এই কবিতা। সত্যি আমরা কেন থাকবো পরাধীন? সারা শহরে জ্বলছে আগুন, সে আগুন জ্বলছে বিলেতি কাপড়। রাস্তায় রাস্তায় পাড়ার দল বেরিয়েছে, গম গম করছে তাদের আওয়াজ। বিলেতি কাপড়ে আগুন, বিলেতি কাপড় পুড়িয়ে ফেলো। দুপাশে বাড়ি থেকে রাস্তা ছুড়ে দেওয়া হচ্ছে, রাশি রাশি বিলেতি কাপড়। তখন এইরকমই হতো প্রায়, অর্থাৎ আগুন লাগে। রোয়াকের ওপর বসে বুড়োর দল তকরি ঘোরাচ্ছে। সুতো কাটার সঙ্গে সঙ্গে চলছে কত গল্প গুজব। সারাদিন কোথায় কি ঘটেছে সন্ধেবেলায় তার হিসেব নিকেশ দেন ডাক্তার বাবুর ক্যানভাসার ভাই। আজ অমুক পার্কে লাঠি চালিয়েছে, ওহ কি রক্ত। কাল ময়দানে ঠিক গুলি চালাবে। ভয়ে আতঙ্কে উঠে যে যার ঘর আগলাবার জন্য বুড়োর দল তকলি হাতে বাড়িমুখ হয়ে ছোটে। সারাটা দিন নেশার মতো লাগে। জল খাবারের পয়সা থেকে বাঁচানো চারানা পয়সা দিয়ে শেয়ালদার মোড় থেকে কিনে আনি খদ্দরের টুপি। সেই টুপি মাথায় দিয়ে বুক ফুলিয়ে ঘুরি। দুধারের বাড়িগুলো থেকে লোকে তাকিয়ে তাকিয়ে দেখে, ছোট্ট ছেলে কিন্তু বুকে পাটা দেখো। পুলিশকে মোটে কেয়ার করে না হে। বুঝতে পেরে বুক যেন ওদের আরো 10 হাত ফুলে যায়। বিকেলে বউবাজার স্ট্রিটে কংগ্রেস অফিসের সামনে এসে দাঁড়ায়। বাড়িটা ঢোকার মুখে রুটি বিস্কুটের দোকান, তার এক পাশে তেলে ভাজা ফুলুরি বিক্রি হয়। পাশ দিয়ে গেছে চোরাবালি, 2 ফুটপাতের দুরন্ত ভিড়। পাশে বাড়ি থেকে হঠাৎ শাঁখ বেজে উঠল। কংগ্রেস অফিসে তখন সাজু সাজু রব পড়ে গেছে। দোতলায় রেডিংয়ের গায়ে উঠল প্রকাণ্ড 3 রঙা পতাকা। ততক্ষণে লাল পাকড়িতে ছেয়ে গেছে পুরো চোরা গলি।
তেল চকচকে লাঠিগুলো উঁচিয়ে বীর দর্পে ঢুকে গেল তারা কংগ্রেস অফিসে। সঙ্গে সঙ্গে বন্দী মাতরম আওয়াজে কেঁপে উঠল গোটা তল্লাট। গেটের কাছে এসে দাঁড়ালো কালো ঢাউস কয়েকটা গাড়ি। গোরা সার্জেন্টগুলো বেতের ছড়ি চালিয়ে ভিড় সরাতে লাগলো সকলকে। দোতলায় লাইন বেঁধে দাঁড়ালো গান্ধী টুপি মাথায় দেওয়া সব এক একটা ভলেন্টিয়ারের দল। তাদের মাঝখানে ফুলের মালা গলায় দাঁড়িয়ে আছে ডিরেক্টর। ভিড় ঠেলতে ঠেলতে ভর্তি ভ্যান চলল মুচিপাড়ার থানায়। পিছনে পিছনে বিরাট জনতা। সেন্ট জেমস পার্কের ছোট ছেলেরা খেলা ফেলে ছুটে আসে থানার সামনে। তখন লোকে এলো কারণ নেই। রেলিংয়ের উপর উঠে আসে বাচ্চা ছেলেরা চেঁচায় বন্দে মাতরম, লাল পাগড়ির মাথা গরম। জোয়ারের জলের মতো জনতা ফুলে ফুলে উঠছে। তাদের চোখের দিকে তাকিয়ে হঠাৎ দেখলাম পুলিশ ভয় পেয়ে গেছে। শুরু হয়ে যায় এলো পাতাড়ি লাঠি চার্জ। যে যেদিকে পারে ছুট দেয়। এমনি করে রোজ ছুটতে ছুটতে রাস্তাঘাট সব চেনা হয়ে গেল। একদিন কংগ্রেস অফিসের সামনে রোজকার মতো দাঁড়িয়ে আছি। নিয়মিত পাশের বাড়িতে শাঁখ বাজছে। পুলিশ ঢুকে গেছে কংগ্রেস অফিসে। হঠাৎ দেখি দোতলায় ভলেন্টিয়ারদের মাঝখানে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়ানো। আরে এই যে আমাদের রামদুলাল বাবু, আমরা যার বাড়ি থাকি। কি আশ্চর্য, উনি আবার ডিরেক্টর কবে হলেন? বুকটা আমাদের 10 হাত ফুলে উঠল। সকলের সঙ্গে গলা মিলিয়ে চেঁচে উঠে পড়লাম, রামদুলাল বাবু কি জয়। এমন ভাব নিয়ে চারপাশে তাকাতে লাগলাম যেন ফুলের মালাটা আমার গলা থেকেও পড়ে গিয়েছে। না বলে পারলাম না, উনি আমাদের রামদুলাল বাবু। আরে চেনেন না? চারপাশে কেউ তো আমার কথাটা আমলই না দিল না। তখন আমি চুপসে গেলাম। আমার সঙ্গে চেনা আছে রামদুলাল বাবুর, তাই বোধে লোকগুলোর এত হিংসে। আরেকজনের কাঁধে ভর দিয়ে মুখটা উঁচু করার চেষ্টা করলাম, রামদুলাল বাবু যাতে আমাকে একটু দেখতে পান। হাসুন না একটু রামদুলাল বাবু, আমার দিকে তাকিয়ে লোকগুলো একটু বুঝুক কিরকম লোকের সঙ্গে আমার পরিচয় আছে। কিন্তু যার কাঁধে ভর দিয়ে উঠেছিলাম সেই লোকটা না ঝটাস করে আমাকে ফেলে দিল। হাফ প্যান্টের ধুলো ঝেড়ে যখন দাঁড়ালাম তখন দেখলাম পুলিশের ভ্যান চলতে শুরু করেছে। তেলে ভাজার দোকানের পাশে স্টাইলে ছাপা বেআইনি বুলেটিন বিলি হচ্ছিল। 1 কপি বুলেটিন কায়দা করে কোমরে গুঁজে নিয়ে বাড়ি ফিরলাম। পাড়ায় খবরটা দিতে হবে তো। খবর দিতে গিয়ে বেকুব বনে গেলাম। রামদুলাল বাবু জেলে যাচ্ছেন সে খবর তো এখানে সবাই জানে, কিন্তু আমাদের গরিব এত বড় একটা গর্ব পাড়ায় উৎসাহ কই। বাড়িতে যখন কেউ থাকে না, আমি আর কাকিমা অন্ধকার করে উনুনের আঁচে বেআইনি বুলেটিনগুলো পড়ি। ইংরেজ বিরোধী লেখাগুলো, ইংরেজের সিংহাসন টলমল করছে, স্বাধীনতা আর দূরে নয়। যত ভাবি তত আনন্দে কাঁটা দিয়ে উঠে গোটা গা। আমাদের বাড়িওয়ালা জেলে গেছে আমাদের জন্যই, সারা দেশের ভালোর জন্যই, আর আমরা ঘরে বসে থাকবো। হঠাৎ একদিন কাকিমা বলে উঠলেন, আমাকে নিয়ে চল, আমি জেলে যাব। সারা কলকাতা খেপে উঠেছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। রাস্তা দিয়ে হরদম পুলিশের ভ্যান যাচ্ছে। সরু জালের ভেতর দিয়ে এক গাদা কালো কালো মাথা দেখা যায়, আর মুহুর্মুহু আওয়াজ উঠে বন্দে মাতরম। বড় বাজারে বিলেতি দোকানের পিকেটিং, মদের দোকানে পিকেটিং, লোকের মুখে স্বদেশী ছাড়া আর কোনো কথা নেই। যেদিন স্কুল হয় সেদিন মাস্টার ছাত্র একসঙ্গে বসে তকলি কাটে, মানে ছড়া। খবরের কাগজ বন্ধ, কিন্তু তাতে খবর আটকে নেই। অলিগলির দেওয়ালে লটকে দেওয়া হচ্ছে নতুন ধরনের খবরের কাগজ, কালো আর লাল কালিতে হাতে লেখা সংবাদপত্র। কোনো রাস্তায় কোনো মিছিলের ওপর পুলিশের লাঠি চলছে। বাংলাদেশের গ্রামে গ্রামান্তরে কোথায় কত দূর ছড়িয়ে পড়ল আগুন। জেলখানায় কি অমানসিক অত্যাচার চলছে তার টুকরো টুকরো খবর। একদম নিচে লাল কালিতে লেখা, পড়ুন
এবং নিজে কপি করে অন্যদের পড়ান। কাগজ পেন্সিল হাতে নিয়ে এক দঙ্গল লোক সেই খবর টুকে নেয়, এমনি করে মুখে মুখে ছড়িয়ে যায় খবর। রামদুলাল বাবুর দাদা একদিন বললেন দেখা করতে যাবেন জেলখানায়। আনন্দে আটখানা হয়ে সঙ্গে গেলাম। কেমন করে ঘুরে ঘুরে গেলাম তা তো একদম মনে নেই। ট্রাম থেকে নামতেই সামনে লোহার প্রকাণ্ড সিং দরজা। সেপাইয়ের হাতে চিঠি দেওয়া হলো, হুকুম হলো ভেতরে ঢোকার। ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল, কি আর করাবে, মাথা নিচু করতে একদম ইচ্ছে হয় না। আমরা একা তো নই, অনেকেই তো ঢুকেছে। আমরা ঢুকছি এমন সময় কয়েদ গাড়ি থেকে একদল বন্দি এসে হাজির। বন্দে মাতরম শব্দে জেলখানা কেঁপে উঠল। একটু এগিয়ে বাঁ হাতের শেষ ঘরটায় বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা। মেঝের উপর শতরঞ্জি পাতা আছে, ঘর ভর্তি লোক। ঘরের একটি মাত্র টেবিল আর চেয়ার। চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চক্ষু বিশ্বাস করতে পারছিলাম না। কাগজের ছবির হুবহু এ মুখ দেখেছি, এই সুভাষচন্দ্র বসু না? কয়েদ গাড়ি থেকে একটা করে দল এসে নামছে আর তিনি ছুটে বাইরে যাচ্ছেন। তার জড়িয়ে ধরে বলছেন, তোমরা এসেছো, তোমরা এসেছো। নেতাজি এরকম করে ভালোবাসতেন মানুষদের। জাল দেওয়া জানলার কাছের ভেতরের বন্দিরা জেল ওয়ার্ডের চোখ এড়িয়ে মাঝে মাঝে ভিড় করছিল, কিন্তু সেপাইয়ের চোখ পড়তে হুড়মুড় করে তারা যেন কোথায় সরে গেল। একজন ডাক দিল, শোনো খোকা। খোকা বলাতে আমার খুব আত্মমর্যাদা হয়েছিল। আমি সত্যি খোকা, কিন্তু মনে হতে খোকা বলে আমাকে যেন কোন না রাখে। বাড়িতে, শোনো খোকা, বাড়িতে না আমার বুড়ি মা আছে, কেঁদে কেঁদে মরছে। জেলের ভেতরে একজন কয়েদি বলল, বাড়িতে বুড়ি মা আছে, কেঁদে কেঁদে মরছে, তুমি খবরটা দিও না যে আমি খুব ভালো আছি। দেশের জন্য যা নিজের বুড়ি মাকে ছেড়ে চলে গেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা কি থাকা উচিত না? বাড়ি নম্বরটা নিয়েছিলাম, কিন্তু কুড়েমি করে শেষ পর্যন্ত যাওয়াটা আর হয়ে ওঠেনি। আজও বিধে থাকা কাঁটার মতো মাঝে মাঝে খচখচ করে উঠে, কেন ওই চিঠিটা ওনার মায়ের কাছে পৌঁছে দিলাম না। জেলের দরজা বেরিয়ে যেন কেমন মনে হতে লাগলো। রাস্তায় রাস্তায় ফুসে ওঠা মানুষগুলো হাজির হচ্ছে এসে জেলখানার অন্ধকার গুহায়। কি পাবে তারা এখানে? অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা সেই গান, ও তোর শিকল পড়া গান। শিকল পড়ে শিকলে রে তুই করবি রে বিকল। বুঝলাম না মানেটা, তবু একটু তাজা হলাম। দেশাত্মবোধক কবিতা বুঝলাম। 3 মাস অসুখে অচেতন ছিলাম, এর মধ্যে বাসা বদল হয়েছে। উঠে এসেছি ফিরিঙ্গি মোড়ে, কানাগড়ি ছেড়ে বউবাজারের বড় রাস্তায়। সে রাস্তায় থাকেন ডাকাতে কালী। কাকিমা দেখলাম এখন একদম বদলে গেছেন। ছেলে মেয়ে নিয়ে তিনি ঘোরতর সংসারী। কান থেকে ভাবপ্রবণতার ভূতটাও তার একেবারে নেমে গেছে। রাস্তায় কচ্ছিৎ কদাচিৎ জাল দেওয়া কয়েক গাড়ি এখনো চোখে পড়ে। ভাটার টানে জোয়ারের জল নেমে গেছে। যে বিপ্লব উঠেছিল, দাঙ্গা, তা নেমে গেছে। টলতে টলতে রাস্তায় বার হই, কোথায় সেসব ফেনিয়ে ওঠা জনসমুদ্র। পার্কে মিটিং নেই, বড় বাজারে পিকেটিং নেই, একেবারে নতুন চেহারার শহরের কলকাতা। দেখলে কে বলবে এই শান্ত নিরীহ কলকাতা 2 দিন আগে রেগে খুন হয়েছিল। মাঝে মাঝে কলকাতা শান্ত হয়। সব কিছু বদলে গেছে। মনেই হয় না যে সামনে রাস্তাতে কোনোদিন বন্দে মাতরম শব্দে মুখর হয়েছিল। ট্রামের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে বাস। এখন ভিড় আছে রাস্তায়, ম্লান মুখ অফিস যাত্রীর অফুরন্ত মিছিল দেখছেন লেখক। চীনের পাড়া থেকে চোলাই করা বড় বড় মদের চালা ধরে নিয়ে আসে আবকারি পুলিশ। দুবগলের নিচে ক্লাচ দিয়ে খোড়া ইনফরমার। গাঁজা আফিমের বেআইনি আড্ডাগুলো তার নখদর্পণে। ধরা পড়া লোকগুলোর জামিন হয়। জুতোর দোকানে মালিক চিং ঠাই সারাদিন এখানে দাঁড়িয়ে। বিকেলে গিয়ে বসি পার্সি চোখে ডাক্তারের চশমার দোকানে। রাস্তায় মোটরের নম্বর গুনি। এত লোক, তবু ফাঁকা ফাঁকা লাগে এই শহর। দাঁতে পাশে
দাঁতের হাসপাতালে নিচে ইহুদিদের জন্য একটা পরব, জানলার ফাঁক দিয়ে গরম গরম হাতে তৈরি রুটি বিড়ি হচ্ছে দুস্থ ইহুদিদের জন্য। ঘুড়ির জন্য মাঝে মাঝে লগি হাতে রাস্তায় ছুটি, বাদাম আখরোটের দোকানের সামনে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকি। হাঁটতে হাঁটতে ফুটপাতের যে চৌখুপি ঘরগুলো সেগুলো গুনতে থাকি। গির্জায় রবিবারে স্কুল বসে, সকালবেলায় মাঝে মাঝে গেটের সামনে পেরি সাহেব কেরোসিন কাঠের বাক্সের উপর দাঁড়িয়ে ভাঙা বাংলায় অ্যাকর্ডিয়ন বাজিয়ে খ্রিস্ট সঙ্গীত করেন, আর তার সাঙ্গপাঙ্গরা বিলি করেন লাল মলাটের চটি বই, মথি লিখিত সুসমাচার, সব খ্রিস্টানদের বাণী। হঠাৎ একদিন বাড়ির সামনে দেখা গেল জেল ফেরত পুরনো বাড়িওয়ালা সে রামদুলাল বাবু। গোমরা মুখ দেখে মনে হয় না গলায় কোনোদিন আবেগ ভরা। তাকে মালা দেওয়া হয়েছিল। দুঃখ করে বললেন দাদুকে, আর বলেন কেন মিছে মিছে জেলে যাওয়া? কর্পোরেশন নতুন নিয়ম হয়েছে, জেলে গেলে আর মাইনে জেলে নিয়ম হচ্ছে জেলে গেলে আর মাইনে বাড়বে না। কি মুশকিল বলুন তো, শুধু শুধু কটা মাস জেল ভোগ করা। তাহলে নিয়মটা হচ্ছে জেলে গেলে আর মাইনে বাড়বে না। তা এই যে নিয়ম, তার জন্য এরা করছে এটা। ওই জন্যই জেলে গিয়েছিলেন, মাইনে বাড়াবার জন্য আপনি জেলে গিয়েছিলেন। সত্যি, আর একে আমরা বলি দেশপ্রেমিক। নিজের উপরই রাগ হলো, কি বোকা আমি, এই লোকটার জন্য আমি গর্ব করে বেরিয়েছিলাম। ছি ছি, কি করেছিলাম। ফুটপাতে ছবি বিক্রি হচ্ছে, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, যতীন দাসের ছবি। নেভেনি আগুন, ছাই চাপা হয়ে সে আগুন জ্বলছে, উল্কার মতো মাঝে মাঝে আকাশ থেকে খসে পড়ছে। মেছুয়া বাদাম, চট্টগ্রাম, মেদিনীপুর। খবরের কাগজে প্রথম পাতায় আগুনের হলকার মতো এক একটা খবর। বোমার আওয়াজে কেঁপে ওঠে লাল দিঘির দপ্তর, সারা বাংলাদেশকে কাঁদিয়ে ফাঁসি যায় রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, আরও কত অসংখ্য শহীদ। মাঝে মাঝে এক একটা দমকা হওয়ায় কলকাতার গুমট ভাঙে। তারপর সবাই চুপচাপ। সন্ধ্যাবেলায় রাস্তায় হেঁকে যায় তপসে মাছ, বেল ফুলের মালা, কুলপি বরফ। জেল থেকে ফিরে এসে শশাঙ্কর খদ্দরধারী দাদা মিলের ধুতি পরে কলেজ যায়। ঘরের দরজা এঁটে পরীক্ষার জন্য পড়ে। বাইরের ঘরে বাবার কাছে আসবেন একটা সরকারি উকিল। তিনি বলেন চট্টগ্রাম অস্তাকা লুণ্ঠনের মামলার কত কি গল্প। ঘরে কারো থাকার হুকুম নেই, তাই পর্দার পিছনে দাঁড়িয়ে আমি আর দাদা না লুকিয়ে লুকিয়ে গল্পটা শুনি। ভদ্রলোক বলেন আর আমরা একেবারে মশগুল হয়ে যায়, যেন তিনি সূর্য সেনের দলেরই লোক। গণেশ ঘোষের লেখা কবিতা সুর করে পড়েন। কল্পনা দত্তের ডায়েরি থেকে পাতার পর পাতা মুখস্থ বলে যান। মুগ্ধ বিস্ময়ে আমরা শুনি। অসাধারণ বলার ক্ষমতা ছিল ওই ভদ্রলোকের। কাহিনী যে কখন শেষ হয়ে যায় খেয়ালই থাকে না। মাঝে মাঝে পর্দার পিছনে ধরা পড়ার ভয়ে বকুনিও খাই, লুকিয়ে লুকিয়ে শুনছি তো। পাহাড়তলি, ধলঘাট, কারারপোল যেন কুরুক্ষেত্রের এক একটা উপাখ্যান। সূর্য সেন আর অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ আর গণেশ ঘোষ, কল্পনা দত্ত আর প্রীতিলতা ওয়েদাদার যেন কুরুক্ষেত্রের এক একটা মহারথী। নেই তাদের অক্ষহিনী সেনা। তারা বোঝাতে চেয়েছিল ওসির বিরুদ্ধে চাই ওসির ঝঞ্ঝনা, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র চাই। সরকারি উকিল চলে যাবার পর রাগে হাত নিষ্পিস করে। লোকটা এক নম্বর করে পয়লা নম্বরে ভণ্ড। মুখে এক, মনে আরেক। গল্প বলবার সময় দেশকে ভালোবাসার কতই না যেন কথা বলে। সূর্য সেনদের জন্য দরদ যেন তো একেবারে উতলে যায়। আর এরপরে বাড়ি ফিরে গিয়ে ওই লোকটা বাংলার বীরদের ফাঁসি কাটে ঝোলাবার জন্য আইনের পাতা ঘাঁটতে থাকে। এরা মানুষ না অন্য কিছু। মুখে বিপ্লবীদের সুনাম করে ভেতরে ফাঁসি দেওয়ার চেষ্টা করে। ছি! আমি আর দাদা দেয়ালের ছবির কাছে প্রার্থনা জানাই,
ঠাকুর সূর্য সেনকে ওরা যেন খুঁজে না পায়। ঠাকুর রাস্তায় গণৎকারের কাছে হাত দেখাতে বসি, দেশ স্বাধীন কবে হবে? গণৎকার গম্ভীর হয়ে আগ যোগ করে বলে 2.5 বছর পরে। তারপর কত 2.5 বছর কেটে গেল, গণৎকারদের কত ভরি না বদলালো। তারা কখনো বেকারদের হাত দেখে বলল চাকরি হবে কিনা, কখনো ভয়ে পালানো লোকেদের বলল জাপানি বোমা প্রাণ নেবে কিনা। কলকাতার মরা গাঙে আবার কয়েকটা বড় ছোট ঢেউ এসে লাগলো বটে, কিন্তু বান ডাকলো না, আর সেরকম বড় কিছু হলো না, মিলল না হাত দেখা। কাকার জুট অফিসে চাকরি, জুট মানে চটকলে চাকরি গেল, সরকারি অফিসে বাবার মাইনেটা কাটা গেল, ছাপোষা সব সংসারে দাও দাও করে জ্বলে উঠল অভাবের আগুন। সস্তায় ভাড়ায় 1.5খানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে কোণঠাসা হয়ে উঠে যেতে হলো আমাদের শহরতলিতে। এই কবছরে আপন করে নিয়েছে এই শহর। আকাশের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই অনেক দিন। বিকেলবেলায় ট্রাম রাস্তায় এসে মাঝে মাঝে চকিতে দেখা হয়, তাও পুরো আকাশ নয়, কুমড়োর ফলের মতো এক একটা টুকরো। বিকেলের পথ চলতি লোকেদের ভিড়ে মিশে যায়, মজা লাগে লোকেদের মুখের দিকে তাকাতে। তাদের ভাবনা ফুটে ওঠে মুখের বিচিত্র রেখায়, কারো কারো মুখে বিরক্তির ভাব, কারো মুখে দুশ্চিন্তা, কারো চুল পরিপাটি করে আছড়ানো, উল্টো করে জামা পড়েছে কেউ। একা চলতে চলতে কারো মনে পড়ে গেছে কারো কথা, তাই মনে মনে হাসছে সে। আপন মনে হেসে উঠে হঠাৎ লজ্জা পেয়ে তাকে নেই কেউ দেখে ফেলি তো। একই রাস্তা দিয়ে পাশাপাশি চলে এমনি কত জাতির মানুষ, চেহারা বদলে যাচ্ছে। কলকাতা শহরের অজগরের পেটের মতো ফুলে ফুলে ওঠে কলের কলকাতা। জমি জায়গা হারিয়ে শহরে আছড়ে পড়ে গ্রামের মানুষ, কাজের জন্য, দুমুঠো ভাতের জন্য। বেহারার ভাসানে যে ছেলেটা লক্ষিন্দর সাজদ, সে এখন চিনির কলে কাজ নিয়েছে। কালাপানি মানে সমুদ্র পার পেরিয়ে হঠাৎ খবর এলো আন্দামানের বাসীরা এখন অনশনে। চোখের আড়াল হবার পর যারা ভুলে গিয়েছিল এতদিনে, তাদের বুকের মধ্যে কেমন যেন করে উঠল। স্কুল কলেজ ছেড়ে ছেলে মেয়েদের দল বার হয়ে এলো রাস্তায়। তাজা রক্তে হাত রাঙালো লাল মুখো সার্জেন্ট আর লাঠিওয়ালা পুলিশ। তবু ফুসে ওঠা ওই জনতার সেই ঢেউ মন্দিরের ছিনিয়ে নিল স্বদেশের মাটিতে। ঢেউ আবার মিলিয়ে যায়, থমথমে করে কলকাতা রাস্তায়। মাঝে মাঝে মিটিং হয় পার্কে, চায়ের দোকানে তর্ক চলে, রাস্তায় ঝিলিক দিয়ে যায় একটা নতুন নিশান। লাল সালুট তৈরি, বামফ্রন্টের পতাকা সিপিএমের, তার মাঝখানে আছে কাস্তে হাতুড়ি ছবি। যারা সে নিশান বয়ে নিয়ে যায় তারা সবাই কারখানার মজুর। হেঁকে তারা বলে ইনকলাব জিন্দাবাদ। হাত মুঠো করে তাদের রাস্তায় যেন বজ্রের কারো তারা ধরায়। মুখে মুখে রটে যায় একটাই নাম, কমরেড লেনিন। 1 তারিখ 1 মে আজও পালন করা হয়। যুদ্ধ বাঁধবে করে একদিন সত্যিই যুদ্ধ বেঁধে যায়। ঘরের কাছে এগিয়ে আসে তার হুঙ্কার, অন্ধকার দেওয়ালে দেওয়ালে কারা এঁটে দেয় গোটা হরফের নিষিদ্ধ ইস্তাহার। অন্ধর আগে ফেটে পড়ে কলকাতার রাস্তা। 42 আগস্টের কলকাতা। ট্রাম পড়ছে, এবার লাঠি নয় গুলি চলছে রাস্তায়। বাচ্চা বাচ্চা ছেলের দল, আর ভয় ডর নেই। ইট হাতে নিয়ে বন্দুকের সামনে দাঁড়াচ্ছে, বলছে ইংরেজ ভারত ছাড়ো। দিক বিদিক জ্ঞান শূন্য এসে আগুন জ্বলতে জ্বলতে সত্যি একদিন ছাই হয়ে নিভে গেল। কলকাতার ফুটপাতে সেদিন মরা মানুষের ভিড়ে পা পাতা যায় না। গ্রামগুলো সব পেটের জ্বালায় উঠে এসেছে শহরে। মরা ডিঙিয়ে রাস্তা হাঁটতে হয়, বাতাসে এখন দুর্গন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। পতন ধরেছে কলকাতার শরীরে। চাষির গোলায় ধান, জমিদার জোত্তারদের মুঠোয়, জেলেদের নৌকা সরকারের হাতে আটক। গায়ে চাল নেই,
অভাবী মানুষগুলো তাই অন্যের সন্ধানে ছুটছিল তারা শহরের দিকে। গায়ের বীজপোনা মাঠে যখন ধানের শীষ আবার পেকে উঠল, তখন শোকের তাপে পুরো মানুষগুলো আবার তারা ফিরে গেল। মায়েরা গেল কোল খালি করে, মেয়েরা গেল হাতের কাজের চুড়ি গুছিয়ে, মানে বিধবা হলো অনেকে। যেমন ছিল তেমনি থাকতো কলের কলকাতায়। এখন কলের কলকাতায় চালের দোকানে কিউ মানে লাইন, কাপড়ের দোকানে কিউ মানে লাইন। আলো নেভানো রাত্রি বোমা পড়তে পারে, দিনের বেলায় জাপানিরা বোমা ফেলে গেলে ডালহৌসিয়ার খিদিরপুরে মাছির মতো ঝাঁকে ঝাঁকে পড়ল, ডকের কত মজুর মারা গেল। তবুও কোনো সাড়া নেই সেই কলকাতার। মাঝে মাঝে দু চারবার চোখ তাকালো, মুখ বুঝে ঝিম মেরে পড়ে কলের কলকাতার। রাস্তায় রাস্তায় আলোর চোখ থেকে খসে পড়ল ঠুলি। লড়াই শেষ, বুঝিয়ে দেওয়া হয় খড়গায়, মাটিতে মিশিয়ে দেওয়া হয় ব্যাফল ওয়াল। লালকেল্লায় বন্দি আজাদ হিন্দ ফৌজ। হঠাৎ শহরে কি হলো কে জানে। ক্লাইভ স্ট্রিটে দাঁড়িয়ে আছে ছাত্রদের বিরাট মিছিল। ডাকাত ক্লাইভের বংশধর শ্বেতাঙ্গু বোম্বেরদের বড় বড় সাইনবোর্ড ঝুলছে বাড়িগুলোর গায়ে। চটকল আর ব্যাংক, খনি আর বাগান, জাহাজ আর রেলের সওদাগরি, অফিস, উপরতলা জানলা দিয়ে ক্রুদ্ধ চোখে কালা আদমিদের উদ্ধত মিছিলের দিকে তাকিয়ে আছে ধন কুবেরের বড় বড় সাহেব। তাদের আশেপাশে হাজির দু চারটে কালো মুখ, কোটিপতি মারোয়ারি গুজরাটি পেনে। হঠাৎ সামনের সশস্ত্র পুলিশ বেটন হাতে কাঁপিয়ে পড়ল মিছিলের ওপর, গর্জে উঠল কাঁদুনে বোমা। রাস্তার ওপর পুঁথিপত্রের ছেঁড়া পাতাগুলো ছড়িয়ে রক্তাক্ত দেহগুলো কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে পিছু হটে গেল বাচ্চা ছেলেদের মিছিলে। যাবার সময় শুধু চেঁচিয়ে জানান দিয়ে গেল, আবার ফিরে আসবো। সন্ধ্যের আগে সারা শহর লুটে গেল সেই খবর। রাগে রিরি করে উঠল তামাম শহর কলকাতা। অলিগলি থেকে, বস্তি, মাঠ, কোটা থেকে পিল পিল করে উঠল মানুষ। আগুনের ভাটার মতো জ্বলছে চোখ। যে যা পেরেছে তাই নিয়ে দাঁড়িয়েছে রাস্তায়। সে রাত্রির গুলি চলল মেঠো বাজারের মোড়ে। তারপর বেপরোয়াভাবে কয়েকটা দিন, রাগে দিশেহারা কয়েকটা রাত্রির ডাস্টবিনগুলো এনে দাঁড় করানো হলো রাস্তার একেবারে মাঝখানে। তৈরি হলো নিরস্ত্র জনসাধারণের ব্যারিগেড। সারা শহর তখন ধোঁয়া আর ধোঁয়া। ইংরেজদের যেখানে যা চিহ্ন, যেখানে যা প্রতীক, তা মুছে দেবার জন্য পাগল হয়ে উঠল শিকল পড়ার মানুষ। ভয়ে গর্তে ঢুকে গেছে লাল পাগড়ির পুলিশ। মিলিটারির হাতে দেওয়া হয়েছে কলকাতাকে সামাল দেওয়ার ভার। লাঠিকে হটিয়ে দিয়ে বন্দুক হয়েছে রাজা। ওয়েলিংটনে মোড়ে, হাজার মোড়ে টমি গান, ব্রেন গান বাগে ওত পেতে আছে কতগুলা পল্টন। মিলিটারি মোড়ে মিলিটারি লরির কাছে একা যাবার উপায় নেই, তাই রাইফেল উঁচিয়ে চলে দল বাঁধা কনভয়। তবু রেহাই নেই। পুচকে ছেলেরা হামাগুড়ি দিয়ে ছুটে গিয়ে ঠিক আগুন লাগিয়ে দেয়। শিখে নিয়েছে তারা সমস্ত প্যাঁচ। গুলি ছুড়লে ঠামের আড়ালে লুকিয়ে যায়, গুলি চলে গেলে জয় হিন্দ বলে উল্টে যায় মাটিতে। সে এক দুরন্ত লড়াই। বন্দুকের মুখোমুখি দুঃসাহসী ইট আর শুধু হাত। লড়াই চলে পাঁচ মাথা আর মানিকতলায়, লড়াই চলে পোড়ো বাজার আর রাসবিহারীর মোড়ে। শাঁসার মিলিটারি লড়াই পড়ছে সেন্ট্রাল এভিনিউর বিরাট চওড়া রাস্তায়। উঠছে সাহেবদের চা কোম্পানির গাড়ি। ধোঁয়াই ধোঁয়া হয়ে আছে গোটা তল্লাট। মাঝে মাঝে সাজোয়া গাড়িতে সর্বাঙ্গ ঢেকে হুস হুস শব্দে ছুটে যায় রাইফেলধারী গোড়া পল্টন, মানে পুলিশের দল সব। গুলি চলছে তখন বেপরোয়াভাবে, তবু রাস্তায় ভিড় কম নয়। যেখান থেকে যে পেরেছে খসিয়ে নিয়েছে বড় বড় লোহার ডান্ডা। মাটিতে ঘ্যাসটানি লেগে তাতে হিস হিস শব্দ উঠেছে। ময়লা কাপড় পরা অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। তারাই আজ রাস্তায় রাজা। তাদের বিনা অনুমতিতে কোনো গাড়ি যাবার হুকুম নেই। যে কোনো গাড়ি ওরা দাঁড় করাচ্ছে। জরুরি কাজ আছে,
বোঝাতে না পারলে ফিরিয়ে দিচ্ছে। ছেলের হাত ধরে বাপ আছে দাঁড়িয়ে, গুলি চলুক পরোয়া নেই। ছেলের হাতের মোয়া তো স্বাধীনতা, শয়তানের হাত মুচড়ে ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা। ফুটপাতে ভিড় জমে খেলা দেখাতো যে লোকটা, সেই লোকটা আবার দেখা গেল চৌরঙ্গীর রাস্তায় এখন বয়ের কাজ করছে। শিয়ালদার বাজারে যে লোকটা বাঁকা মুটের কাজ করত, সেই ছেলেটাকে হোয়াইট ইটের তলায় জুতো ব্রুশ করতে দেখা গেল। আর বলতো এমন পালিশ হবে বাবু, জুতোর মুখ দেখতে পাবেন। তারা সবাই এসে দাঁড়িয়েছে সেন্ট্রাল এভিনিউর রাস্তায়। কার্জন পার্কে তিল ধারণের জায়গা নেই। গোর্খা আর পল্টন যত পা পিছই, ক্রুদ্ধ জনসমুদ্র তত পা এগোই। ট্রামের গুমটির কাছাকাছি আসতে পারলেই বিলেতি হোটেল আর দোকানগুলোর মোটা কাঁচ ইট লেগে ঝনঝন করে ভেঙে যায়। ধর্মতলায় চৌমাথা থেকে দূরে দেখা যায় একটা মিছিল, লাল সবুজ আর 3 রঙার নিশান দিয়ে বাঁধা। এগিয়ে এলো মিছিল, যাবে ওরা দক্ষিণে। হঠাৎ 3টে ছুটন্ত মিলিটারি ট্রাক রাস্তার পাশ দিয়ে গেল নেমে। ট্রাম দিয়ে নেমে পড়লো 3টে গাড়ি, রুখে দাঁড়িয়ে বুক টিপে তারা রাইফেল উঁচিয়ে ধরল। খবরদার, আর এক পায়ে গিয়েছ কি গুলি চালাবো। রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে আছে, কি করবে? মিছিলের আগের লোকগুলো এগিয়ে যাবে, গুলির মুখে প্রাণ দেবে। জয় হিন্দ আওয়াজ তুলে বুক টান করে লোকগুলো পা বাড়ালো সামনের দিকে। বীরপুঙ্গ পল্টনেরা যে সবে সরে দাঁড়াবে, দুই পাশে গুলি করা হুকুম ছিল, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে সাহসে কুলোয়নি তাদের। মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে গুলি করছে কার্জন পার্কের দিকে। তারই মাঝে একটি বাচ্চা ছেলে দেখি একটা লাঠির আগায় ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে মশাল জ্বালিয়েছে। মশাল জ্বালিয়ে আস্তে আস্তে সে রাস্তা পার হলো। সামনের মিলিটারি ট্রাক দাঁড়ানো, তবু ভ্রুক্ষেপ নেই। কাছেই সাহেবদের একটা হোটেল, একতলার দরজা আটা জানলা। ছেলেটা হাতে মশাল নিয়ে থামবে উপরে উঠলো, তারপর জ্বলন্ত মশালটা ছুঁড়ে দিল ভেতরে। দাও দাও করে জ্বলে উঠলো আগুন। সাহেবদের ভয়ার্ত চিৎকার। তারপর ছেলেটা থাম দিয়ে আস্তে আস্তে নিচে নেমে এলো। মিলিটারি লরিটার দিকে ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে কপালে ঘাম মুছতে মুছতে তখন সে চৌমাথায় এসে পৌঁছালো। তখন লুঙ্গি পরা এক ফলওয়ালা ঝুড়ি হাতে ছুটতে ছুটতে এসে তার হাতে একটা কমলা লেবু গুজে দিয়ে গেল। কমলা লেবু ছাড়াচ্ছে, এমন সময় পিছন থেকে গুলির একটা শব্দ। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল গুলি খেয়ে। মেডিকেল কলেজে হাসপাতালে মিনিটে 1 জন করে বুলেট বেঁধা লোক আসছে ছুটে। কাউকে হাসপাতালে না নামিয়ে সোজা একদম নিয়ে যাওয়া হচ্ছে মর্গে, যেখানে মানুষ মারা যায়। যাদের আত্মীয় স্বজন আছে তাদের ঘিরে আকাশ বাতাস জুড়ে বুক ফাটা চিৎকার উঠছে। একটা ধুতি পাঞ্জাবি পরা লোক ঢুকতে চাইছিল এমার্জেন্সির ভেতরে। ভলেন্টিয়াররা কিছুতেই ঢুকতে দেবে না। দেখুন না মশাই, ভিড় বাড়াবেন না। লোকটা নাছর বন্দা, আমার দরকার আছে, আমি ঢুকবই। ভলেন্টিয়ার ছেলেটিকে চটে গেল, কি দরকার বুঝি? লোকটা খুব শান্তভাবে বলল, গুলি লেগেছে আমার, গুলি লেগেছে। কই দেখি দেখি। লোকটা পিছন ফিরল। পিছনের দিকে জামা আর কাপড়ে রক্তে ভেসে যাচ্ছে। কড়ি আঙুল সমান ছেঁদা হয়ে গেল পিঠটা। আরে বলেননি কেন এতক্ষণ? আপনি হেঁটে এসেছেন কেন? বলে হন্তদন্ত হয়ে ভলেন্টিয়ার ছেলেটির খাটের উপর শুইয়ে লোকটিকে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। গুলি খেয়ে লোকটি ভয় পায়নি, তার লজ্জা। গুলিটা বুকে না লেগে পিঠে এসে লাগলো কেন? পিঠে গুলি দেখে লোকে না ভেবে বসে যে সে ভয়ে পালিয়েছিল, তাই বুকে গুলি নিয়ে ছুটে এসেছিল। রাজাবাজার বস্তিতে শহীদ হলো আমাদের কদম রসুল। পরদিন সন্ধেবেলা বস্তির সবাই দড়ির ভাঙা খাটিয়াগুলো রাস্তায় টেনে মিটিং করলো। সবাই 2-4 পয়সা করে চাঁদা দেবে, বাঁচিয়ে রাখবে তারা রসুলের অসহায় কাচ্চা বাচ্চাদের। পয়সা দেবে যারা সারাদিন রিস্কা টানে, বিড়ি বাঁধে, ফেরি করে জিনিস বেচে, কলকারখানায় কাজ করে। মরদ ছিল কদম রসুল। গ্যাস কোম্পানি ইউনিয়নের একটা পান্ডা ছিল সে।
মালিকের চোখ রাঙানিকে কখনো ভয় করেনি, দিল ছিল তার, হৃদয় ছিল। বস্তির সবাই তাকে ভালোবাসে। কদম রসুলে বাচ্চা ফুটফুটে মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সকলের মুখের দিকে। কোথায় গেছে তাদের আব্বাজান? শুধু মানুষ খুন নয়, জানোয়ারগুলো লুটে রাজত্ব চালায়। পানের দোকান থেকে ছিনে টাকা পয়সা, মণিহারির দোকান থেকে দামি জিনিস, বস্তি থেকে নিয়ে চলে যায় হাঁস মুরগি। রাত্রিরে জ্বলন্ত আগুনের আলোয় তারা রাইফেল আর টমি গানের মুখে শিকার করে বেড়ায় নিরস্ত্র মানুষ। গুলি লেগে দোতলার বারান্দায় লুটিয়ে পড়ে কচি 6 বছরের মেয়েটা। যখন উঠে দাঁড়ালো সারা শহর, বসে থাকলেন পাকা চুল নেতারা। বসে থাকলেন না, গুন্ডা দুর্নাম দিয়ে বসিয়ে দিলেন তারা গোটা শহরের মানুষকে। আস্তে আস্তে আলগা হয়ে গেল মুঠো। ট্রাম গাড়ি আবার চলতে লাগলো। যেখানকার সেখানে ফিরে গেল ডাস্টবিন। পান খেয়ে ঠোঁট লাল করে লাল দিঘির দিকে অফিস যাত্রীর দল আবার পা বাড়ালো। কিন্তু ইংরেজদের টনক নড়ে গিয়েছিল। সেপাই শান্তিদের আর বাধ্য নয় এবার, মানে সরে পড়াই ভালো, নইলে কপালে অনেক দুঃখ আছে। ইংরেজ গেল, কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল তারা। তারপর বছর যেতে না যেতে দেশ ভাগ, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি। কলকাতা রাস্তায় জুড়ে মৃত্যুকে এত বিভৎস হতে কখনো দেখেনি। ভরে গেল রাস্তার চালচুলোহীন উদ্বাস্তু মানুষের ভিড়। ইতিহাস নয়, এইখানে শেষ কলকাতার গল্প। দিন যায়, বছর যায়, কেউ শেষ করতে পারে না কলকাতার গল্প। ট্রামের তারে, বাসের চাকায় নিজের গল্প বলে যায় কলের কলকাতায়। যারা রাস্তায় আগুনের অক্ষরে ইতিহাস লিখে যায়, আবার নিজেই মুছে দেয়। কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালোবাসার ঝর্ণা। সেই ঝর্ণা কখনো শুকোবে না। যতদিন মানুষ আছে এই শহরে, ততদিন অফুরন্ত এই ভালোবাসার ঝর্ণা। মাঝে মাঝে প্রচণ্ড রাগে ফেটে পড়ে কলকাতা। জীর্ণ দালানগুলোর ভিড় নড়ে আসে। আকাশে বাতাসে ওঠে বজ্রের নিনাদ। যতদিন হাতে শিকল ভেঙে না পড়ছে, রাগ শান্ত হবে না কলকাতার। শিয়ালদোয়ার বউবাজারের মোড়ে রাস্তা ঠিক মাঝখানে দাঁড়িয়ে নাক বরাবর পশ্চিমে তাকিয়ে কি দেখতে পাও? ধোয়াটে দালান ছাড়া আর কিচ্ছু না। কিন্তু বছর আগেও ঠিক এইখানে দাঁড়িয়ে সোজা দেখতে পেতে হলওয়েল মনুমেন্ট, পাথরে খোদাই করা ইংরেজদের মিথ্যা ইতিহাস। কলকাতার মানুষ সেই জাল ইতিহাসকে মাটিতে মিশিয়ে দিয়েছে আন্দোলনের জোয়ারে, মনুমেন্টকে ভেঙে দিয়েছে। যেন এটা কলঙ্কিত ইতিহাস। আজও ময়দানের পাথরে বহু স্তম্ভে মনুমেন্টের গায়ে ভারতবাসীর মুখে চুনকালি দেওয়া সাম্রাজ্যবাদের দম্ভ বজায় আছে। ক্লাইভ স্ট্রিটের নাম বদলালেও ক্লাইভের বংশধররা আজও চক মিলানো বড় বড় দালানে বহাল তবিয়তে হয়তো বেঁচে আছে। চা বাগান, চটকল, কয়লার খনি থেকে শুষে খাচ্ছে তারা কালো আদমি রক্ত। আর দেশি দালালরা তাদের এঁটো পাতা চাটছে। কাগজের পাড়ি রাত্রিরে মাঝে মাঝে উড়োজাহাজের শব্দে ঘুম ভেঙে যায়। যদি যুদ্ধ হয়, বোমার আঘাতে গুড়িয়ে যাবে বড় বড় দেওয়ালের শহর কলকাতা। ধুলোর মধ্যে ধুলো হয়ে যাবে এই শহরের তামাম মানুষ। ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখি আলোই আলো হয়ে আছে সারা কলকাতা। শান্তির পতাকাটি রাস্তায় রাস্তায় চলছে, মানুষের বিচিত্র মিছিল। রাস্তার উপর উঠছে ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা। যত তারা এগোচ্ছে দুপাশ, মাথা তুলছে নতুন নতুন দালান। চেহারা বদলে গেছে শহরের, চেহারা বদলে গেছে মানুষের। চোখে মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য। ছোট ছোট ছেলেমেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে। ঘুম ভেঙে কলকাতাকে বলি, স্বপ্নের সেই দিনগুলো চলো এগিয়ে আনি। গল্প তোমাদের এখানে শেষ। যদি কেউ এই পুরো গল্পটা শুনেছ, তাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাকে জানো, কলকাতাকে জানো। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তাদের ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ এটা। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।